আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা, কেমন আছো তোমরা? তোমাদেরকে আমার দ্বিতীয় অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ। তোমাদেরকে আমি যে বিষয়টি পড়াই এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস। সময়কাল 1824। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস, কোড নাম্বার 628, হিস্টোরি অফ দি মুসলিমস অফ সাউথ ইস্ট এশিয়া 1824। আমার আজকের আলোচনার বিষয় দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলির পরিচয়। তোমরা যে অঞ্চলটির ইতিহাস পড়ছো সে অঞ্চলে আসলে কোন কোন রাষ্ট্র অবস্থিত এটা জানাটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। আর এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হয়ে থাকে সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের পরিচয় দাও। দক্ষিণ পূর্ব এশিয়া, এখানে আয়তন, জনসংখ্যা, জনঘনত্ব, তারপরে জিডিপি, পিপিপি এগুলো দেয়া আছে, তোমরা দেখে নেবে। দক্ষিণ পূর্ব এশিয়া, এখানে যে ম্যাপটি তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাপটি বিভিন্ন রং দ্বারা চিহ্নিত হয়েছে। দেখো, বিভিন্ন রঙের ম্যাপ। এই ম্যাপটি হচ্ছে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলি। এখানে আছে মোট 11টি রাষ্ট্র। 11টি রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো তোমাদেরকে অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন কোন রাষ্ট্রগুলো তোমাদের কাছে জানতে চাওয়া হয়। তো অনেক সময় তোমাদের মনে থাকে না, এই কারণে আমি একটি সূত্রের মাধ্যমে তোমাদেরকে এটি বোঝানোর চেষ্টা করেছি যে এই সূত্রটি মনে রাখলে তোমাদের রাষ্ট্রগুলির নামও খুব সহজেই মনে থাকবে। সূত্রটি দেখো, কলাভিথামি সীমাই ফিব্রুতি। কলাভিথামি সীমাই ফিব্রুতি। আমি আবার বলছি, কলাভিথামি সীমাই ফিব্রুতি, অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্রের অধ্যাক্ষর দিয়ে, বাংলা অধ্যাক্ষর দিয়ে আমি এই সূত্রটি তোমাদের সুবিধার্থে তৈরি করেছি। এটি যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি রাষ্ট্রের নাম মনে থাকবে। যেমন কতে কম্বোডিয়া, লাতে লাওস, ভিতে ভিয়েতনাম, থাতে থাইল্যান্ড, মিতে মিয়ানমার, সিতে সিঙ্গাপুর, মাতে মালয়েশিয়া, ইতে ইন্দোনেশিয়া, ফিতে ফিলিপাইন, ব্রুতে ব্রুনাই এবং তিতে পূর্ব তিমুর। ঠিক আছে, তোমরা মনে রাখবে সূত্রটি হচ্ছে কলাভিথামি সীমাই ফিব্রুতি। এবারে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি দেখে নেই আমরা এক নজরে। ব্রুনাই, 11টি রাষ্ট্র। এখানে ম্যাপ তোমাদের এই দেশগুলোর পতাকা সহ দেয়া আছে। ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর, ভিয়েতনাম। সরকারি ভাষাসমূহ। সরকারি ভাষা বর্মি, ইংরেজি, ফিলিপিনো, খমের, লাও, ইন্দোনেশীয়, মালয়, ম্যান্ডারিন, পর্তুগিজ, তামিল, তেতুম, থাই, ভিয়েতনামীয়। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ মূলত দুটি ভৌগোলিক সীমানার সমষ্টি। এটা আগের ক্লাসেও আমি বলেছিলাম। এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত একটি অঞ্চল, আর একটি হলো এর পূর্ব এবং দক্ষিণের দ্বীপ ও প্রাকৃতির দ্বীপপুঞ্জ। মূল ভূখণ্ড অংশটি ইন্দোচীন উপদ্বীপ এলাকা নামে পরিচিত। চিত্রে তোমরা ইন্দোচীন নামে যে এলাকাটা তার একটি ম্যাপ দেখতে পাচ্ছ। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং এখানে ভিয়েতনাম আছে, মিয়ানমারও আছে।
মিয়ানমার, প্রথম যে আমাদের রাষ্ট্রটি, এটা হচ্ছে মিয়ানমার। রাষ্ট্রীয় নাম দ্য রিপাবলিক অফ দি ইউনিয়ন অফ মিয়ানমার। রাজধানী ইয়াঙ্গুন। এর আয়তন 6,78,500 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 5,05,00,000। এখানকার জনসংখ্যা বৃদ্ধির হার 9%। বার্মিজ এখানকার রাষ্ট্রীয় ভাষা। মুদ্রার নাম হচ্ছে কিয়াট। সরকারি হিসেবে মোতাবেক মুসলিম জনসংখ্যার হার 5%। মাথাপিছু আয় 1596 মার্কিন ডলার। দেশটি 1948 সালের 4 জানুয়ারি ব্রিটিশ কলোনি থেকে স্বাধীনতা লাভ করে। মিয়ানমারের ম্যাপ দেখতে পাচ্ছ তোমরা। মিয়ানমার অর্থাৎ বাংলাদেশের সীমান্তের সাথে কিন্তু কিছুটা অংশ মিয়ানমারের সাথে সীমান্তবর্তী অঞ্চল পড়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী। সোনালী প্যাগোডার দেশ মিয়ানমার একটি প্রাচীন সভ্যতার দেশ। পূর্বে এর নাম ছিল বার্মা, যাকে 1989 সালে ইউনিয়ন অফ মিয়ানমার নামে নামকরণ করা হয়। ভারত মহাসাগরের সমুদ্রপথের একটি সুবিধাজনক স্থানে মিয়ানমার অবস্থিত। এর পূর্বে লাওস, থাইল্যান্ড, উত্তর পশ্চিমে ভারত, দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ, দক্ষিণে বঙ্গোপসাগর, মাস্টাবন উপসাগর, আন্দামান সাগর। দেশটির উত্তর সীমান্তবর্তী অঞ্চলে হিন্দুয়ানসান পর্বতমালা অবস্থিত। মিয়ানমারের 3টি পর্বতমালা রয়েছে যা হিমালয়ের উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। মিয়ানমারে 3টি নদী বিভক্ত করেছে। মিয়ানমারের জলবায়ু প্রধানত গ্রীষ্মমণ্ডলীয়। মৌসুমী বায়ু প্রবাহিত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। দেশটির মাত্র 15.29% আবাদি জমি আছে। বন্যা, ভূমিধস এবং খরা মিয়ানমারের প্রধান প্রাকৃতিক সমস্যা। এখানে তোমরা মিয়ানমারের ম্যাপ এবং মানচিত্র এবং একটি মিয়ানমারের জাতীয় পতাকা দেখতে পাচ্ছ, একটি স্টার। মিয়ানমার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। শিল্প কিন্তু সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের দরুন অর্থনৈতিক ক্ষেত্রে তেমন অগ্রগতি লাভ করেনি। তোমরা জানো যে এখানে দীর্ঘদিন ধরে সামরিক শাসন ছিল। দেশটি একসময় পৃথিবীর বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ছিল। পৃথিবীর 75% পাট এখান থেকে উৎপাদিত হতো। তুলাও এখানে অধিক হয়। খনিজ সম্পদের মধ্যে আছে গ্যাস, তেল, পেট্রোল, সীসা, কয়লা, সোনা, রূপা। মিয়ানমারের অধিবাসীরা মূলত কারেন, চীন, বাথনমন নামে পরিচিত। কারেন জাতি, চীন এবং বাথনমন। এই যে অধ্যায়টি যেটা আমরা পড়ছি, যে বিভিন্ন দেশের পরিচিতি, এইটা কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে বিসিএস, ব্যাংক পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় এই জিনিসগুলো তোমাদের থাকে। মুদ্রা, তারপরে দেশটির পরিচিতি, বিভিন্ন দেশের মুদ্রার নাম, রাজধানীর নাম তোমাদের জানাটা জরুরি। এই জন্য আমার এই লেকচারটি, আজকের আমার তোমাদের অনলাইন ক্লাসটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। প্রতি বর্গ কিলোমিটারে 75 জন লোক বাস করে। এখানে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক বাস করে। তার মধ্যে 68% বার্মার, 10% মসন, 7% রাইন, 4% রাখাইন অর্থাৎ যারা আমাদের এই দেশে রোহিঙ্গা নামে পরিচিত, যারা ওই দেশে নির্যাতনের শিকার হয়ে আমাদের এখানে আশ্রয় গ্রহণ করেছে, এরাই রাখাইন। চীনা 3%, মন 2%। এই যে জাতিগোষ্ঠীগুলোর নাম তোমরা জানছো, এগুলোই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় থাকে। ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। 88% লোক বৌদ্ধ ধর্মের অনুসারী এবং 5% মুসলিম, বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী। এবারে লাওস। রাষ্ট্রীয় নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। এর প্রশাসনিক রাজধানী ভিয়েন্তিয়ান। রাজকীয় রাজধানী লুঅং প্রাবাং। রাষ্ট্রটির আয়তন 2,36,800 বর্গ কিলোমিটার। জনসংখ্যা মাত্র 64 লক্ষ এবং জনসংখ্যা বৃদ্ধির হার 1.8%। এখানকার প্রধান ভাষা লাওকিপ এ দেশের মুদ্রার নাম। এখানকার সাক্ষরতার হার 73%। মুসলিম হার মাত্র 3%। মাথাপিছু আয় 2,300
21 মার্কিন ডলার। এখানকার মানুষের গড় আয়ু 65.9 বছর। দেশটি 1954 সালের 2 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। 1955 সালে 14 ডিসেম্বর দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। অর্থাৎ এই রাষ্ট্রগুলোর, এই দক্ষিণ পূর্ব এশিয়ার মোট 11টি রাষ্ট্রের বেশিরভাগ রাষ্ট্রই তোমার বিভিন্ন ইউরোপীয় দেশ, বিশেষ করে ব্রিটিশ এবং ফ্রান্স ফ্রেঞ্চ অথবা পর্তুগিজদের কলোনি ছিল। লাওসের ম্যাপ দেখতে পাচ্ছ, এটিও লাওসের ম্যাপ। থাইল্যান্ড এবং ভিয়েতনামের মধ্যবর্তী দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র ভূবেষ্টিত ছোট রাষ্ট্র লাওস। সামরিক দিক থেকে এর গুরুত্ব অত্যাধিক। দেশটির উত্তরে চীন, দক্ষিণে কম্বোডিয়া, পূর্বে ভিয়েতনাম এবং পশ্চিমে থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ লাওস। দেশটির অর্থনীতি খুবই দুর্বল, তৃতীয় বিশ্বের একটি দেশ এটি। একে নিম্নবর্তী অঞ্চলের দেশ বলা যায়। চতুর্দিকে ভূবেষ্টিত, দেশটি সমতল এবং নিবিড় বনে পরিপূর্ণ। তবে মেকং নদীর উপত্যকা এলাকা সমতল। লাওসে বছরে 2টি ঋতু লক্ষ্য করা যায়, মে থেকে অক্টোবর যা গরমকাল, নভেম্বর থেকে এপ্রিল এ সময় বৃষ্টিপাত কম হয়। লাওসের মোট ভূমির অর্ধেক বনভূমি। লাওস একটি কৃষিপ্রধান দেশ, এখানে 3টি ফসল জন্মে। লাওসের পতাকা, ফ্ল্যাগ দেখতে পাচ্ছ। থাইল্যান্ডের রাষ্ট্রীয় নাম কিংডম অব থাইল্যান্ড এবং রাজধানীর নাম ব্যাংকক। এর আয়তন 5,14,400 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা প্রায় 7 কোটি। এখানকার জনসংখ্যা বৃদ্ধির হার 0.7%, অর্থাৎ অনেক কম। দেশটির প্রধান ভাষা থাই, মুদ্রার নাম বাত। মুসলিম জনসংখ্যার হার মাত্র 5%। মাথাপিছু আয় 8,001 মার্কিন ডলার, অর্থাৎ অনেক বেশি অন্যান্য দেশের তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়ার। 1946 সালের 16 ডিসেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। দেশটির উত্তর এবং পূর্বে লাওস, কম্বোডিয়া, উত্তর পশ্চিমে বার্মা, আন্দামান সাগর, দক্ষিণে মালয়েশিয়ার কিছু অংশ ও থাইল্যান্ড সাগর, পশ্চিমে বার্মা সীমান্তের দিকে আন্দামান সাগর। থাইল্যান্ড গ্রীষ্মমণ্ডলীয় উচ্চ পাহাড় বেষ্টিত একটি দেশ। থাইল্যান্ডের মানচিত্র দেখতে পাচ্ছ, অনেকগুলো রঙে চিহ্নিত করা হয়েছে অঞ্চলগুলোকে। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীনের মধ্যবর্তী একটি দেশ থাইল্যান্ড। পূর্বে এর নাম ছিল শ্যাম। 1939 সালের 11 মে এর নামকরণ করা হয় থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ থাইল্যান্ড যেটি কখনো উপনিবেশ ছিল না। এটিও কিন্তু তোমাদের বিসিএস বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো আসে যে কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বা এশিয়ার কোন দেশটি ব্রিটিশ কলোনি বা কোনো কলোনি ছিল না। এই দেশটি কখনোই কোনো দেশের, অর্থাৎ এই থাইল্যান্ড কখনোই কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। থাইল্যান্ডের বৃহত্তম শহর এবং রাজধানী ব্যাংকক। এটি একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র যা যুদ্ধকালীন সময়ে ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তি কর্তৃক নিয়ন্ত্রিত ছিল না, যেটা আগেই বলছিলাম। 1782 থেকে 1932 সাল পর্যন্ত দেশটিতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1932 সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক এবং বেসামরিক সরকারের অধীনে শাসিত হচ্ছে। থাইল্যান্ডের অধিকাংশ মানুষ থাই জাতির মানুষ। এছাড়াও রয়েছে চীনা, মালয়, আদিবাসী, পাহাড়ি জাতি যেমন মং ও কারেন। মং এবং কারেন, এটা ভালো করে লক্ষ্য করবে যে এখানে কোন উপজাতিরা বসবাস করে। থাইরা প্রায় সবই থেরবাদী বৌদ্ধ ধর্ম পালন করে। থাইল্যান্ডের পরিশীলিত ধ্রুপদী সঙ্গীত এবং নৃত্য এবং লোকশিল্প বিখ্যাত। কৃষিপ্রধান দেশ হলে 1980 এর দশক থেকে এর অর্থনীতির দ্রুত উন্নতি ঘটেছে। থাইল্যান্ডের পতাকা, কম্বোডিয়া। দেশটির রাষ্ট্রীয় নাম কিংডম অফ কম্বোডিয়া এবং রাজধানীর নাম নমপেন। 1,81,040 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির লোকসংখ্যা প্রায় 1,43,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার 1.2%। ভাষা খেমার, মুদ্রার নাম রিয়াল। এ দেশের সাক্ষরতার হার 76%। মুসলিম জনসংখ্যার হার মাত্র 2%। মাথাপিছু আয় 1868 মার্কিন ডলার। গড় আয়ু 62.2 বছর।
1945 সালের 14 ডিসেম্বর দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। দেশটির উত্তর পশ্চিম সীমান্তে থাইল্যান্ড, উত্তর পূর্বে লাওস, দক্ষিণ পূর্বে ভিয়েতনাম, দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর, আইওলে সি তাদের দেশের মধ্যবর্তী একটি বড় লেক, যা পশ্চিম দিক দিয়ে নদীর সাথে মিলিত হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমে কিছু লেক আছে, পাহাড়গুলো ছাতির মতো, যা সমতল ভূমি থেকে সামান্য উঁচু। কম্বোডিয়ার এটি পতাকা। প্রাচীনকাল থেকে কম্বোডিয়াতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 6ষ্ঠ শতাব্দীতে চেনলা রাজবংশ এই অঞ্চল দখল করে। বর্তমানে খেমার জনগোষ্ঠীরা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ফরাসিরা থাইল্যান্ড শাসন করে। 1941 সালে জাপান কর্তৃক কম্বোডিয়া অধিকৃত হয়। বিশ্বযুদ্ধ শেষে পুনরায় ফরাসিরা ফিরে আসে এবং 1950 সালে তাদের স্বাধীনতা প্রদান করে। দেশের অধিকাংশ জনগোষ্ঠী খেমার জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারা নিজেদের ভাষায় কথা বলে এবং অধিকাংশ লোক বৌদ্ধ ধর্মাবলম্বী। কম্বোডিয়ার ম্যাপটা দেখতে পাচ্ছ তোমরা এখানে। কম্বোডিয়া। ভিয়েতনাম। রাষ্ট্রীয় নাম সোশ্যাল রিপাবলিক অফ ভিয়েতনাম। রাজধানী হ্যানয়। আয়তন 3,29,560 বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় 9 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.1%। ভাষা ভিয়েতনামিজ। মুদ্রা ডং। মুসলিম জনসংখ্যা 3%। মাথাপিছু আয় $2,995 মার্কিন ডলার। মানুষের গড় আয়ু 75.2 বছর। 1945 সালের 2 সেপ্টেম্বর দেশটি স্বাধীনতা লাভ করে এবং 1977 সালের 20 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। দেশটির পশ্চিমে লাওস, কম্বোডিয়া, দক্ষিণ পূর্বে দক্ষিণ চীন সাগর, উত্তর চীন, পূর্ব দিকে সীমান্ত অঞ্চল। পাহাড়গুলো চীনের সাথে সংযুক্ত রয়েছে। এটি হচ্ছে ভিয়েতনামের মানচিত্র। ভিয়েতনাম জন্মলগ্ন থেকেই বিভিন্ন শক্তিশালী জাতি দ্বারা শাসিত হয়ে আসছে। খ্রিস্টপূর্ব 200 অব্দে ভিয়েতনামীরা রিড নদীর উপত্যকায় বসতি স্থাপন করে। 17 শতাব্দীতে ফরাসিরা এখানে আসে। 1883 সালে তারা পূর্ণ ভিয়েতনামের নিয়ন্ত্রণ নেয়। ফরাসিদের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। ভিয়েতনাম তৃতীয় বিশ্বের একটি দরিদ্র এবং উন্নয়নশীল দেশ, তবে বর্তমানে তা অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করছে। দেশের অধিকাংশ লোক কৃষি নির্ভর জীবনযাপন করে। ধানসহ চা, কফি, রাবার চাষ হয়। খনিজ সম্পদের মধ্যে আছে তৈল, গ্যাস, সোনা, রূপা, তামা ইত্যাদি। ভিয়েতনামের এটি পতাকা, ফ্ল্যাগ, স্টার চিহ্নিত দেখো। ফিলিপাইন। রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ দ্য ফিলিপাইন। রাজধানী ম্যানিলা। এর আয়তন 3 লক্ষ বর্গ কিলোমিটার। জনসংখ্যা 9,36 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার 1.8%। ভাষা ফিলিপিনো। মুদ্রার নাম পেসো। মাথাপিছু আয় $4,002 মার্কিন ডলার। গড় আয়ু 73.3 বছর। মুসলিম জনসংখ্যার হার 11%। 1945 সালের 4 জুলাই দেশটি স্বাধীন হয়। 45 সালের 24 অক্টোবর জাতিসংঘ সদস্যপদ লাভ করে। ফিলিপাইনের ম্যাপ দেখো। কতগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপ রাষ্ট্র কিন্তু ফিলিপাইন। সাগরের বুকে অনেকগুলো দ্বীপের সমষ্টি ফিলিপাইন রাষ্ট্রটি তোমরা দেখতে পাচ্ছ। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় দ্বীপমালার অন্তর্গত 7,000 দ্বীপ বা পাহাড়ের সমন্বয়ে ফিলিপাইন প্রজাতন্ত্র গঠিত, যেটা তোমরা ম্যাপে দেখলে যে অনেকগুলো দ্বীপ দেখো। এখানে বলা হচ্ছে 7,000 দ্বীপ বা পাহাড়ের সমন্বয়ে গঠিত। দেশটির সমুদ্র উপকূল হতে প্রায় 400 মিটার উঁচুতে অবস্থিত। দেশটির উত্তরে আছে দক্ষিণ চীন মিলিফস সাগর। দেশটির উত্তর দক্ষিণে 1770 কিলোমিটার লম্বা। এখানে মানুষ কৃষিকাজ সহ বসবাস করে। গভীর খাদ আছে, কিছু কিছু খাদের গভীরতা 10 লক্ষ মিটারের মতো। দেশের মোট 710টি দ্বীপের মধ্যে 11টি বড় দ্বীপ রয়েছে। এর মধ্যে 11টি দ্বীপে 95% লোক বাস করে। সবচেয়ে বড় দ্বীপ হলো লুজন দ্বীপ। এখানেই রাজধানী ম্যানিলার অবস্থান। এছাড়া আরও একটি বড় দ্বীপ হলো মিন্দানাও। মিন্দানাওয়ের নাম তোমরা অনেক শুনেছ। মিন্দানাও ফিলিপাইনের একটি দ্বীপ। এখানে অধিকাংশ মুসলমান বসবাস করে। মুসলমানরা এই দ্বীপটির স্বাধীনতার জন্য ফিলিপাইন সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এই মিন্দানাও দ্বীপটি কিন্তু মুসলিম অধ্যুষিত। এটিও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে
ভাইবা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নে থাকে যে ফিলিপাইনের কোন দ্বীপটি মুসলিম অধ্যুষিত, তখন তোমরা উত্তর দিতে পারবে মিন্দানাও। ফিলিপাইনের আদি জনগণ বহু আগে বর্নিও ও সুমাত্রা দ্বীপ থেকে এই অঞ্চলে এসেছিল। এরপর মালয় জাতির লোকেরাও এখানে আসা শুরু করে। ফিলিপাইনের অধিকাংশ জনগণ মঙ্গোলিয়ান বংশোদ্ভূত। এরা চীন, তাইওয়ান থেকে এখানে এসেছিল। জনগণ তাগলিগ, ইংরেজি, ফিলিপাইন ভাষায় কথা বলে। জনগণের অধিকাংশ রোমান ক্যাথলিক। দেশের দক্ষিণেও মিন্দানাও দ্বীপের অধিকাংশ জনগণ মুসলমান। ফিলিপাইনের অর্থনৈতিক খাত মূলত দুইটি, আর তা হলো কৃষি ও শিল্প। এই দুটি সরকারের পৃষ্ঠপোষকতার ফলে উন্নতি লাভ করেছে। এছাড়া উন্নত ধনী দেশগুলো ফিলিপাইনে বিনিয়োগ করায় অর্থনীতির যথেষ্ট উন্নতি হয়েছে। দেশের অধিকাংশ জনগণ কৃষিকাজের সাথে জড়িত। খনিজ সম্পদের মধ্যে আছে নিকেল, সোনা, রূপা, টিন। যোগাযোগ ব্যবস্থা মোটামুটি উন্নত। এছাড়া দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা ব্যবসায়ীদের প্রদান করা হয়। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার বর্নিও দ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে সুলতান শাসিত স্বাধীন ও একটি অন্যতম ধনী দেশ হচ্ছে স্বাধীন এবং একটি অন্যতম ধনী দেশ হচ্ছে এই ব্রুনাই। এর রাষ্ট্রীয় নাম নিগারা ব্রুনাই বা নিগারা ব্রুনেই দারুস সালাম। রাজধানী বন্দর সেরি বেগোয়ান। আয়তন মাত্র ৫,৭৭০ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা ৪ লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৯%। ভাষা মালয়। মুদ্রার নাম ব্রুনাই ডলার। সাক্ষরতা ৯৫%। মাথাপিছু আয় অনেক বেশি, ৪৯,৯১৫ মার্কিন ডলার। গড় আয়ু ৭৭.৪ বছর। মুসলিমদের হার ৯৭.২%, অর্থাৎ মুসলিম বেশি এখানে, মুসলিম অধ্যুষিত এই অঞ্চলটি। ১৯৮৪ সালের ১ জানুয়ারি দেশটি স্বাধীন হয়। ১৯৮৪ সালের ২ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। দক্ষিণ চীন সাগরের কিছু অংশ ব্রুনাইয়ের ভিতর দিয়ে গিয়ে দেশটিকে দুই ভাগে বিভক্ত করেছে। দেশটির পাহাড় এবং উপত্যকাগুলো খুবই মনোমুগ্ধকর। ব্রুনাই খুব বেশি পুরাতন কোনো ইতিহাস জানা যায়নি, কারণ এটি পূর্বে মালয়েশিয়ার অঙ্গরাজ্য ছিল। চীনাদের সাথে এখানে বাণিজ্য লেনদেনের পরিচয় পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রুনাইকে জাপান দখল করে নেয়। ১৯৫৯ সালে ব্রুনাইয়ের সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং ৬৭ সালে সুলতান তার পুত্রের হাতে ক্ষমতা ছেড়ে দেন। ব্রুনাই ছিল ব্রিটিশ সর্বশেষ উপনিবেশ। ব্রুনাই কিন্তু ছিল ব্রিটিশদের সর্বশেষ উপনিবেশ। এটিও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্রিটিশদের সর্বশেষ কলোনি কোনটি ছিল, সেটি হচ্ছে ব্রুনাই। ১৯৮৪ সালের ১ জুন দেশটির পূর্ণ স্বাধীনতা লাভ করে। কৃষিখাত থেকেও তাদের আয়ের উৎস হয়। ধান, কাগজ, বনজ সম্পদ, রাবার ইত্যাদি তাদের কৃষিজ সম্পদ। ব্রুনাইয়ের ম্যাপ দেখতে পাচ্ছ। ব্রুনাই কিন্তু মালয়েশিয়ার একটি ছোট্ট মালয়েশিয়া ভূখণ্ডেরই একটি এক কোণে অবস্থিত ছোট্ট একটি রাষ্ট্র। ব্রুনাইয়ের ম্যাপ দেখতে পাচ্ছ তোমরা। মালয়েশিয়া রাষ্ট্রীয় নাম মালয়েশিয়া। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রজায়া হল ফেডারেল সরকারের রাজধানী। ৩,২৯,৭৫৮ বর্গ কিলোমিটারের আয়তন। লোকসংখ্যা ২,৮৯,০০,০০০। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৭%। ভাষা মালয়। মুদ্রার নাম রিঙ্গিট। সাক্ষরতার হার ৯২%। মুসলিম জনসংখ্যার হার ৬০.৪%। মাথাপিছু আয় ১৩,৯২৭ মার্কিন ডলার। জনগণের গড় আয়ু ৭৪.৭ বছর। ১৯৫৭ সালের ৩১ আগস্ট মালয়েশিয়ার ম্যাপটা তোমরা একটু দেখে নাও। এটি মালয়েশিয়ার মানচিত্র। ১৯৫৭ সালের ৩১ আগস্ট মালয়েশিয়ার ম্যাপ দেখতে পাচ্ছ। দেশটি স্বাধীন হয় এবং ৫৭ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত। পেনিনসুলা মালয়েশিয়া এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থল বন্দর। মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রুনাই। এর সমুদ্র সীমান্ত রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইনের সাথে। মালয়েশিয়ার পশ্চিমে ভারত মহাসাগর, মালাক্কা প্রণালী। দক্ষিণ পূর্বে চীন সাগর। মধ্য এশিয়ার দক্ষিণে এটি অবস্থিত।
মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থা একটি সাংবিধানিক রাজতন্ত্রের কাঠামোতে পরিচালিত হয়। রাজা হলেন রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান। মালয়েশিয়া সরকার এবং 11টি অঙ্গরাজ্যের সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। সরকার এবং আইনসভা দুটি কক্ষের উপর যুক্তরাষ্ট্রীয় আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত। মালয়েশিয়ার অর্থনীতি অপেক্ষাকৃত মুক্ত কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক। মালয়েশিয়া একটি উন্নত শিল্পোন্নত দেশ। মালয় ভাষা মালয়েশিয়ার সরকারি ভাষা। এখানকার প্রায় অর্ধেক সংখ্যক লোক মালয় ভাষায় কথা বলে। মাধ্যমিক পর্যায় থেকে ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়া হয়। আন্তর্জাতিক যোগাযোগেও ইংরেজি ভাষাই ব্যবহার করা হয়। এখানে আরও প্রায় 130টি ভাষা প্রচলিত। এদের মধ্যে চীনা ভাষার বিভিন্ন উপভাষা, কুগিনীয় ভাষা, দারাক ভাষা, জাভানিজ ভাষা, তামিল ভাষা উল্লেখযোগ্য। সংবাদ মাধ্যমে মালয়েশিয়ার উল্লেখযোগ্য অবস্থানে আছে। মালয়েশিয়ার প্রধান সংবাদপত্র হলো উতুসান মালয়েশিয়া, দ্য স্টার, দ্য মালয় মেইল প্রভৃতি। এগুলো ইন্টারনেট সংস্করণ আছে এগুলোতে স্থানীয় ইস্যু, রাজনীতি, ব্যবসা, বিনোদন, সংস্কৃতির উপর সংবাদ নিবন্ধন থাকে। উতুসান মালয়েশিয়ার ইংরেজি এবং মালয় উভয় ভাষাতেই প্রকাশিত হয়। বর্তমান বিশ্বে মালয়েশিয়া একটি মডেল দেশ, মুসলিম বিশ্বের অর্থনীতিতে শীর্ষে। আর এই আধুনিক মালয়েশিয়ার রূপকার হলেন ডক্টর মাহাথির মোহাম্মদ। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে সিঙ্গাপুরের পরেই মালয়েশিয়ার অবস্থান। এটি মূলত কৃষি এবং বনজ সম্পদের উপর নির্ভরশীল একটি দেশ। এবারে সিঙ্গাপুর। রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ সিঙ্গাপুর। মালয় ভাষার রিপাবলিক সিঙ্গাপাইরা। রাজধানী সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের স্থলভূমির প্রায় 699 বর্গ কিলোমিটার স্থলভূমির আয়তন। এর তটরেখা 193 কিলোমিটার। লোকসংখ্যা 52 লক্ষ মাত্র। জনসংখ্যা বৃদ্ধির হার 2.5%। মালয় ভাষা, চীনা ভাষার বিভিন্ন উপভাষা, ইংরেজি ভাষা, তামিল ভাষা যৌথভাবে মালয়েশিয়ার সরকারি ভাষা। এছাড়া এখানে আরও প্রায় 20টি ভাষা প্রচলিত, অর্থাৎ বিভিন্ন জাতি এবং ভাষাগোষ্ঠীর লোক, মাইগ্রেটেড পিপুলরাই এখানে বসবাস করতে শুরু করে। এদের মধ্যে জাপানি ভাষা, কোরীয় ভাষা, মালয়ালম ভাষা, পাঞ্জাবি ভাষা, থাই ভাষা উল্লেখযোগ্য। ইংরেজি ভাষা সার্বজনীন ভাষা এবং লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে ভূমিকা পালন করে। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার হয়। মুদ্রার নাম সিঙ্গাপুরি ডলার। সাক্ষরতা 94%। মুসলিম জনসংখ্যার হার 25%। মাথাপিছু আয় 52,569 মার্কিন ডলার। গড় আয়ু 81.1 বছর। অর্থাৎ সিঙ্গাপুর অত্যন্ত উন্নত একটি রাষ্ট্র। দক্ষিণ পূর্ব এশিয়ার তথা বিশ্বের মধ্যে একটি ঘনবসতিপূর্ণ অধিক সমৃদ্ধশালী দেশ। জনসংখ্যার 40 লক্ষ লোক বাস করে সিঙ্গাপুর সিটিতে। মালয় উপদ্বীপের দক্ষিণে সিঙ্গাপুর দ্বীপ এবং পার্শ্ববর্তী কিছু ছোট দ্বীপ নিয়ে সিঙ্গাপুর প্রজাতন্ত্র গঠিত। মোট দ্বীপের সংখ্যা 55টি। উত্তরে মোহর প্রণালী, দক্ষিণে ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া পূর্ব পশ্চিমে সাগর দ্বারা বেষ্টিত। 1964 সালের 9 আগস্ট দেশটি স্বাধীন হয়। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। দেশটি মালয় উপদ্বীপের নিকটে অবস্থিত। সিঙ্গাপুরের ম্যাপ দেখতে পাচ্ছ যে মালয়েশিয়ার মালয় দ্বীপের একটি ছোট্ট রাষ্ট্র সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটি ক্ষুদ্র এবং ব্যাপকভাবে নগরায়িত রাষ্ট্র। এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপের দক্ষিণতম প্রান্তে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। এটি মালয়েশিয়া থেকে জোহর প্রণালী এবং ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। সিঙ্গাপুর মূল ভূখণ্ডটি একটি হীরকাকৃতির দ্বীপ। এলাকা সমুদ্র সমতল থেকে 15 মিটার বেশি উঁচুতে অবস্থিত। সিঙ্গাপুরের সর্বোচ্চ বিন্দুটির নাম বুকিত তিমাহ। এটি সমুদ্রতল থেকে 164 মিটার উচ্চতায় অবস্থিত গ্রানাইট পাথরে নির্মিত একটি শিলা। সিঙ্গাপুরের উত্তর পশ্চিমে আছে পাললিক শিলা দ্বারা নির্মিত ছোট ছোট টিলা ও উপত্যকা। অন্যদিকে পূর্বভাগে মূলত বালুময় সমতল ভূমি দিয়ে গঠিত। সিঙ্গাপুর কোনো প্রাকৃতিক হ্রদ নেই, তবে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থার জন্য কৃত্রিম জলাধার নির্মাণ করা হয়েছে। সিঙ্গাপুর প্রশাসন সমুদ্রতলে মাটি, পর্বত ও অন্যান্য দেশ থেকে মাটি সংগ্রহ করে দেশটির স্থলভাগের আয়তন বৃদ্ধি করে চলেছে। 1960-এর দশকে দেশটির আয়তন ছিল 582 বর্গ কিলোমিটার। বর্তমানে এটি 699 বর্গ কিলোমিটার। 2033 সাল নাগাদ এর পরিমাণ আরও 100 বর্গ কিলোমিটার বৃদ্ধি পেতে পারে।
অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মাটি এনে তারা কিন্তু তাদের আয়তন বৃদ্ধি করছে। মালয়েশিয়ার সিঙ্গাপুরের ম্যাপটি এখানে দেখতে পাচ্ছ। সিঙ্গাপুরের স্বচ্ছ দুর্নীতিমুক্ত সরকার হিসাবে সিঙ্গাপুর বিশ্বে পরিচিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে সিঙ্গাপুর বহুদিন ধরে এশিয়ার সবচাইতে দুর্নীতিমুক্ত দেশ। সিঙ্গাপুরের প্রধান শিল্প পর্যটন এবং তা দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করে। সিঙ্গাপুর চিড়িয়াখানা পৃথিবীর প্রথম এবং একমাত্র নাইট সাফারি। নাইট সাফারিতে গভীর রাতে জঙ্গলের ভিতরে নানান পশু পাখিদের মাঝ দিয়ে ট্রামে করে পর্যটকরা বিচরণ করে। বাঘ, হরিণ, ভাল্লুক, হাতি, উট, কুমির এই সাফারি প্রাণীদের মধ্যে অন্যতম। এই সাফারিতে পশু পাখিরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়। মার্লিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরিদের গর্বের প্রতীক এবং বীরত্বের প্রতীক। দ্বীপে সে সময় সিংহ মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দিয়েছিল অধিবাসীদের। এই পৌরাণিক কাহিনী থেকেই সম্ভবত এরূপটা হয়েছে। আর সেই থেকে মার্লিন নামের মৎস্য সিংহ সিঙ্গাপুরিদের গর্ব আর বীরত্বের প্রতীক। ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্র এবং প্রাচ্যের একটি বড় নগর বন্দর। 1781-তে ব্রিটিশরা এখানে আগমন করে এবং 1819 সালে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়। স্যার থমাস স্ট্যামফোর্ড রেইটারকে আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয়। ব্রিটিশদের আগমনের আগে এটি মালয়েশিয়ার জোহর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সে সময় এটি মাছ ধরা, ব্যবসা বাণিজ্যের জন্য ছোট একটি গ্রাম ছিল, কিন্তু চীনা এবং মালয় বণিকরা দ্রুত সেখানে এসে পড়ে, ফলে দ্রুত উন্নতি লাভ করে। বর্তমানে এটি উন্নয়নের একটি মডেল রাষ্ট্র। ইন্দোনেশিয়া। রাষ্ট্রীয় নাম রিপাবলিকান অফ ইন্দোনেশিয়া। রাজধানীর নাম জাকার্তা। 19,19,440 বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ। লোকসংখ্যা 24 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.0%। ভাষা বাহাসা ইন্দোনেশীয়। মুদ্রার নাম রুপিয়া। সাক্ষরতার হার 93%। মুসলিম জনসংখ্যার হার 88.2%। মাথাপিছু আয় $3,716 মার্কিন ডলার। গড় আয়ু 79.4 বছর। 1945 সালের 17 আগস্ট দেশটি স্বাধীন হয় এবং 1950 সালের 28 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে প্রায় 1,367টি দ্বীপ আছে। দেশটি 3টি অংশে বিভক্ত: পূর্ব, মধ্য এবং পশ্চিম অংশ। রাজধানী জাকার্তা জনবহুল শহর। এছাড়া বান্দুং, সারাবাইয়া, মালা অন্যতম বড় শহর। এদেশের উত্তরে আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ভারত মহাসাগর ও অস্ট্রেলিয়া। পশ্চিমে ভারত মহাসাগর, পূর্বে আছে পাপুয়া নিউ গিনি। ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ পৃথিবীর মধ্যে প্রাচীনতম মানব সভ্যতার বসতিপূর্ণ এলাকা। এই সমস্ত দ্বীপের প্রাচীনতম মানবদের জাভা মানব বলা হতো। দেশের অধিকাংশ মুসলমান, কিন্তু হিন্দু এবং বৌদ্ধদের প্রভাবও চোখে পড়ার মতো। দেশের 40% লোক কৃষির সাথে জড়িত। এখানে প্রচুর বনভূমি আছে, যা থেকে প্রচুর কাঠ উৎপন্ন হয়, অর্থাৎ বনজ সম্পদে পরিপূর্ণ। কিন্তু এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ ইন্দোনেশিয়ান আইল্যান্ড, অর্থাৎ অনেকগুলো ছোট বড় দ্বীপ নিয়ে কিন্তু ইন্দোনেশিয়া রাষ্ট্রটি গঠিত হয়েছে। প্রধান দ্বীপগুলোর মধ্যে সুমাত্রা, জাভা, বোর্নিও, সুলাওয়েসি এবং ওয়েস্ট পাপুয়া। পূর্ব তিমুর। রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লিস্ট। রাজধানী দিল্লি। আয়তন 15,007 বর্গ কিলোমিটার। লোকসংখ্যা 12 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার 2.9%। ভাষা হচ্ছে পর্তুগিজ এবং তিতুম, অর্থাৎ এটি একসময় পর্তুগিজদের কলোনি ছিল। মুদ্রার মার্কিন ডলার। সাক্ষরতা 58%। মুসলিম জনসংখ্যার হার 25%। মাথাপিছু আয় 3,005 মার্কিন ডলার। গড় আয়ু 62.5%। 2002 সালের 20 মে দেশটি স্বাধীন হয় এবং 2002 সালের 27 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর। 2002 সালে দেশটি বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয়। এরপর 2 বছর জাতিসংঘের সাহায্যে পরিচালিত হয়। 1975 সালে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ হিসেবে শাসিত হয়েছিল। 75 সাল থেকে। পূর্ব তিমুরের ম্যাপ দেখতে পাচ্ছ। একটি স্বাধীন দেশ পূর্ব তিমুর, ছোট্ট একটি দ্বীপ।
পূর্ব তিমুর তেতুম ভাষায় টাইমোর লোরোসা, পর্তুগিজ ভাষায় টাইমোর লেস্টে বলা হয়। পূর্ব তিমুর এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। পূর্ব তিমুরের দ্বীপের পূর্বে অর্ধাংশ নিয়ে এটি গঠিত, অর্থাৎ তিমুর দ্বীপেরই একটি পশ্চিম তিমুর, পূর্ব তিমুর। পূর্ব তিমুর স্বাধীন এবং পশ্চিম তিমুর কিন্তু মালয়েশিয়ার মধ্যে, ইন্দোনেশিয়ার মধ্যে। এর উত্তরে ওয়েটার প্রণালী, দক্ষিণে তিমুর সাগর। দ্বীপের পশ্চিম অংশে ইন্দোনেশিয়ার পূর্ব লুসা তেঙ্গারা প্রদেশ অন্তর্গত। 1600 শতকের শুরুর দিকে 1975 সাল পর্যন্ত পূর্ব তিমুর একটি পর্তুগিজ উপনিবেশ ছিল। ইন্দোনেশিয়া 1976 সাল থেকে 99 সাল পর্যন্ত এটিকে প্রদেশ হিসেবে দাবি করে। 1999 সালের অগস্ট মাসে পূর্ব তিমুর জনগণ একটি গণভোটের মাধ্যমে স্বাধীনতার পক্ষে রায় দেয়। পূর্ণ স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত এটিকে জাতিসংঘের অধীনে রাখা হয়। 2002 সালের মে মাসে এটি একটি সম্পূর্ণ স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়। এর নাম রাখা হয় রিপাবলিকা ডেমোক্রেটিকা ডি টাইমুর লেস্টে বা গণপ্রজাতন্ত্রী পূর্ব তিমুর। উত্তর উপকূলে অবস্থিত বন্দর শহর দিলি দেশটির রাজধানী। পূর্ব তিমুর অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমে, ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের পূর্ব প্রান্তে অবস্থিত। তিমুর দ্বীপের পূর্ব অর্ধাংশ তিমুর দ্বীপের উত্তর পশ্চিমে ওকুসি আম্মেনো নামের এক চিলতে অঞ্চল এবং আতাউরো ও জাকো নামের দুটি দ্বীপ, ছোট দ্বীপ নিয়ে রাষ্ট্রটি গঠিত। এখানে লেখা আছে যে নামগুলো আমি পড়লাম, দেখো দ্বীপগুলির নাম এখানে লেখা আছে। ইস্ট তিমুর, রাজধানী দিলি। তেতুম ভাষা এবং পর্তুগিজ ভাষা পূর্ব তিমুরের সরকারি ভাষা। বহু পূর্বে তিমুরীয় লোক তেতুম জাতির লোক ছিল। এরা তেতুম ভাষা থেকে অস্ট্রোনেশীয় ভাষার পরিবারের মালয় পলিনেশীয় একটি ভাষাতে কথা বলে। অন্যান্য ক্ষুদ্রতম জাতিগত গোষ্ঠী বিভিন্ন সংখ্যালঘু ভাষাতে কথা বলে থাকে। স্বল্প সংখ্যক লোক পর্তুগিজ ভাষাতে কথা বলে। জাতীয় পতাকার অনুপাত 1.2। পূর্ব তিমুরের জাতীয় পতাকা 2002 সালে প্রবর্তিত হয়। এটি 1975 সালের পতাকার অনুরূপ। 2002 সালের 19 মে এবং স্বাধীনতা দিবস 20 মে প্রথম প্রহরে জাতিসংঘের পতাকা নামিয়ে নিয়ে স্বাধীন পূর্ব তিমুরের পতাকা উত্তোলন করা হয়। পূর্ব তিমুরের সংবিধান অনুসারে এই পতাকা হলুদ ত্রিভুজ পূর্ব তিমুরের ইতিহাসের ঔপনিবেশিক আমলের প্রতীক। কালো ত্রিভুজটি জ্ঞানের পথের যে বাধা অতিক্রম করতে হবে তার প্রতীক। এই হচ্ছে পূর্ব তিমুরের বিভিন্ন অঞ্চলের বর্ণনা সহ একটি ম্যাপ। এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার কতগুলো অঞ্চলের, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, এই অঞ্চলগুলো ম্যাপ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি তোমাদের আলোচনাটি ভালো লেগেছে এবং এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের পরীক্ষার জন্য। তো আমি আমার আলোচনার শুরুতে মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপের একটি ছবি দিয়ে তোমাদেরকে আমার পরিচিতি ছবিটির সঙ্গে দেখতে পাবে। মালয়েশিয়ার একটি ছবি দিয়ে শুরু করেছিলাম এবং ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি খুব সুন্দর ভিউয়ে আমি তোমাদেরকে এই ছবিটিতে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই, এই ছবিটির মাধ্যমে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। এটি হচ্ছে বালি দ্বীপের নুসা দুয়া নামক একটি বিচের ছবি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।